দেখেন বিরোধী দল কি মনে করছে এটা তো বিরোধী দলের ব্যাপার, কিন্তু জনগণ কিন্তু বা সরকারের অবস্থান স্পষ্ট। সরকার সংবিধান সংশোধন বা সংস্কারের জন্যে সরকারি দল সংসদে কিন্তু বলেছে, সংসদে যে সরকারি দল এবং বিরোধী দল থেকে সদস্য নিয়ে আমরা সংবিধান সংশোধনের জন্য বা সংস্কারের জন্য আমরা একটা কমিটি করি। সেই কমিটি কি কি জায়গায় সংশোধন করা যায় বা সংস্কার করা যায় সেগুলো নিয়ে আলোচনা। বিএনপি তো সংস্কারের পক্ষে। দেখেন বিএনপি তো সর্বপ্রথম সংস্কারের প্রণেতা। বেগম খালেদা ভিশন 2030 দিয়েছিল। এরপরে 2023 সালে জুন মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এখন যিনি প্রধানমন্ত্রী, সেই ফেসিসদের চোখে চোখ রেখে 31 দফা রাষ্ট্র সংস্কারের 31 দফা দিয়েছিলেন। তখন তো এই যে মানে অনেক মানে আমি যদি আপনারা মানে আমি ঠিক বলতে চাই না, অনেকেই তখন সংস্কারের কথা বা চিন্তাই করে নাই, তখন ওনারা কেউ কথা বলেন নাই। তো এখন তো বড় বড় কথা বলছেন, তখন ওনারা তো কথাই বলেন নাই। আওয়ামী লীগের চোখে অনেকে আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী, অনেকে আওয়ামী লীগের সময় গা বাঁচিয়ে চলেছেন। আমরা ভাই আমাদের পরিবার পরিজন, আমাদের অনেক গুম হয়েছে, খুন হয়েছে, আমরা ঘরে ঘুমাইতে পারি না, আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমরা এই দেশটাকে সামনে এগিয়ে নিতে চাই, সবাইকে নিয়ে, সবাইকে ঐক্যবদ্ধ করে। আমরা সরকারি দল বিরোধী দল সবাই গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত, আমরা সবাই মিলে একটি যা দেশের জন্য ভালো জন আকাঙ্ক্ষা পূরণে আমরা সবাই মিলে কাজ সেই করতে জায়গায় চাই। থাকবেন। ডক্টর আতিক মুজাহিদ, অনেকক্ষণ আপনার কাছে আসা হয়নি, আপনি কতটা আশ্বস্ত আসলে হতে পারছেন? বা আমি ভেরি ইন্টারেস্টিং আশ্বস্তের কথাটা বিষয় আমরা রিয়ালিটি নিয়ে আলোচনা করি। রিয়ালিটি হচ্ছে যে ভাইয়েরা ওনাদের 31 দফায় প্রথম বলেছে আমরা সংবিধান সংস্কার কমিশন গঠন করে এই সংবিধানের ফেসিস যত কাঠামো আছে সেগুলোকে আমরা পরিবর্তন করব, পুনর্গঠন করব, গণতন্ত্র স্টাবলিশ করার জন্য। আপনি এক একটা কনটেশনে এক একটা জড়িত। ডেমোক্রেসি বলবেন, ডেমোক্রেসির মধ্যে ফ্রিডম অফ স্পিচ, রুল অফ ল এর সাথে হিউম্যান রাইটস একটার সাথে ইন্টার কানেক্টেড। তো সেটা কেমনি এস্টাবলিশ করবেন? কিছু প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোকে যদি ফেয়ার নিয়োগ হয় তাহলে আপনি ফাংশন করবে, না হলে দলীয় নিয়োগ হলে। তাহলে ওনারা যেটা বলেছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব অক্ষরে অক্ষরে, যেটা নোট অফ ডিসেন্ট আছে সেটা বাদ দিয়ে, এবং নিচে একটা কথা যেটা ভাই বললো, যেটার কথাই বললাম যে এটা ইন করা হয়েছে, এটা ছিল না কারো কাছে ড্রাফটে দেওয়া, যে কোনো দল যদি মেজরিটি পায় তাহলে তারা স্টাবলিশ যা ইচ্ছা করতে পারবে জুলাই সনদ নিয়ে। তাহলে নোট অফ ডিসেন্ট মেজর ইস্যুগুলো যেগুলো সংস্কার বা সংবিধানের মৌলিক কাঠামোকে পরিবর্তন করে দেয়, সেগুলোতে আপনারা ইভেন নোট অফ ডিসেন্ট দেন না এরকম জিনিসও আপনি করেন না। যেমন আপনাদের বিচারালয়ে যে আমাদের একটা ছিল কি বলে আমাদের সচিবালয়, বিচার সচিবালয় যেটা ছিল, এইটা হওয়ার পরে আমাদের বর্তমান আইনমন্ত্রী তৎকালীন অ্যাটর্নি জেনারেল বলেছেন এটা একটা ইতিহাসে একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, বিশাল একটা বাংলাদেশের ইতিহাসে কাজ হয়ে গেল। ওনারা উদ্বোধন করে ছবি দিয়েছেন। সেটাকে কোন নোট অফ ডিসেন্ট এই জায়গাটা বিএনপি দেয়ও নাই, জুলাই সনদের 84 ধারার মধ্যে নাই এটা, তারপরও বাতিল হয়েছে। তাহলে কি হয়েছে? কথাটা কি আমরা অধিকতর আরো সুন্দর ভালো ইনশাল্লাহ করবো, ইনশাল্লাহ জুলাই সনদ অক্ষরে 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 মানে হচ্ছে ওই সবগুলো বাদ দিয়ে যেগুলো চেঞ্জ করলে মেজর ফান্ডামেন্টাল চেঞ্জ হয়। মানে সংবিধান যে কাঠামোগুলো ধরলে রাষ্ট্রের মেইন প্রতিষ্ঠানগুলোকে, যেমন আপনারা মনে করেন যে আগামী দিন আমাদের একটা নতুন আইন হবে সিকিউরিটি এক্সচেঞ্জের, এখানে একটা চেঞ্জ আসছে বয়স বাড়ানোর ক্ষেত্রে। আগে হলে 65 বা 67, এটা হয়তো 70-80 করে ফেলবে। হয়তো এরকম একজন লোক থাকবে আমার পছন্দের লোক, তাকে বসাইতে গেলে আমার বয়স বাড়াইতে হবে। এইরকম ঠিক মনে করেন বাংলাদেশ ব্যাংকে যাকে ইচ্ছে বসাই দিব, এটা একটা সুন্দর জুলাই সনদ অনুযায়ী হবে ইনশাল্লাহ। মানবাধিকার কমিশনে যেভাবে সাংবিধানিকভাবে আছে 93 মনে করেন যে 93 ধারা রাষ্ট্রপতি সুন্দর করে দেয়া আছে, রাষ্ট্রপতি নিয়োগ দিবেন এই জায়গায় সাংবিধানিক প্রতিষ্ঠান, প্রধানমন্ত্রীর পরামর্শে ইচ্ছা মতো একজন বসাই দিবেন, কোনো সমস্যা নেই। অডিটর জেনারেল পরামর্শ ভিত্তিক, কার পরামর্শ ভিত্তিক? প্রধানমন্ত্রীর পরামর্শ ভিত্তিক, নির্দলীয়, যোগ্য, খুবই যোগ্য, ওই দিকে এক্সপার্ট একজন জুলাই সনদে বিশেষজ্ঞ, তাকে বসাই দেওয়া হবে ইনশাল্লাহ। এইভাবে সব জায়গায় জুলাই অনুযায়ী আমরা চার্টার অনুযায়ী করবো আর কি বাংলাদেশের প্রতিষ্ঠান। ওই জিনিসগুলো অন্যান্য দল, আগে যে দলগুলো ছিল না, তারাও কিন্তু এইভাবেই করেছে যে আমরা যোগ্য লোক আমরা বাংলাদেশ ব্যাংকে বসাইছিল, ওই সময় শেখ হাসিনার সময় মানবাধিকার কমিশনে বসিয়েছিল। যে সাংবিধানিক ইসিসি তো খুব চমৎকার ছিল, জানেন না? নুরুল হুদার মতো ফ্যান্টাস্টিক লোক তো এই বাংলাদেশে খুবই কমই ছিল আর কি, খুবই চমৎকার ইলেকশন করেছিল। আমরা ওই রকম না আবার বসাবো, সমস্যা কি? জুলাই সনদে তো আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছি যে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠান যেভাবে আমাদের কনস্টিটিউশনে 95, 96, 97, 8% বিষয় যেগুলোতে আসে সেগুলো দিয়ে বসাবো। এখন এই জিনিসটা যেহেতু সমস্যা হয়েছে, সেটা চেঞ্জ করার কথা ছিল, বিএনপিও এগ্রিড ছিল। তো এইটাই আমার কাছে মনে হয় যে আমাদের বিগ কোয়েশ্চেন, এগুলো চেঞ্জ করলে একটা ফেয়ার সিস্টেমে আসলে সমস্যাটা কোথায়,
এটা হলো কোয়েশ্চেন। সমস্যাটা হচ্ছে আপনাকে কোয়েশ্চেন করা যাবে, আপনার সরকারকে, এক্সিকিউটিভ বডিকে, পাওয়ারকে অ্যাকাউন্টেবল করা যাবে। খেয়াল করেন, অডিটর জেনারেল কোয়েশ্চেন করতে পারবে, আপনার মানবাধিকার লঙ্ঘন করলে মানবাধিকার কমিশনগুলো স্বতন্ত্রভাবে ধরতে পারবে রাষ্ট্রকে। বিচারপতি আপনি কোনো জায়গায় অন্যায় হলে আপনাকে ইচ্ছা মতো রিমান্ড দিবে না, তখন সুপ্রিম কোর্ট তার জাস্টিসটা দিতে পারবে। হ্যাঁ, ওনার কথার সাথে একমত, আওয়ামী লীগ যেগুলো অন্যায়ভাবে যেসব বিচারপতি নিয়োগ করেছে ফেসিস্ট, সেগুলোর ব্যাপারে কিন্তু ভাই আমি একমত হতে পারবো না। ইটস ট্রু, কারণ এই যে প্রসিডিউর ছাড়া যে বিচারপতিগুলো হয়েছিল শপথবদ্ধ রাজনীতিবিদ, এই টাইপের আবার জুলাই সনদ আমরা আবার চাই না, যে ওনারা আবার শপথবদ্ধ জাতীয়তাবাদ হয় কিনা সেটা এরকম আবার চাই না। একটা ফেয়ার ট্রায়াল ইজ ট্রায়াল, কারণ হচ্ছে আমাদের জাস্টিস সিস্টেম না থাকলে রাষ্ট্র সিস্টেমও থাকবে না আর কি। সুতরাং 31 দফায় উনি বলেছেন, তারপরেও মানে না, এরকম জিনিসও পাচ্ছি আমরা। ওনারা জুলাই সনদের নোট অফ ডিসেন্ট দেয় নাই, তারপরে ওনারা বাতিল করেছে, আমরা পাচ্ছি। তাহলে আমাকে বুঝান আমি কোন কথার উপর বিশ্বাস করবো? আমার সেদিন আমাদের হুম্মাম কাদের ভাই বললো, আমি বুকে হাত দিয়ে বলতেছি সরকার ইনশাল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন করবে। এখন আমাদের কি আশ্বস্ততার উপর থাকতে হবে, কিন্তু জনগণ যে ম্যান্ডেটটা দিল, ডিরেক্ট ম্যান্ডেট, যে গণভোট ডিরেক্ট ম্যান্ডেট হয়, আর রিপ্রেজেন্টেটিভ ম্যান্ডেট হলো যেটা আমরা এই যে প্রপোর্শনাল ওয়েতে ভোট পাই আমরা এমপি হয়েছে, এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ম্যান্ডেট। আর ডিরেক্ট ম্যান্ডেট হচ্ছে যেটা গণভোট সরাসরি এক্সারসাইজ করছে পাওয়ার। এখন পিপলস যদি রাষ্ট্র বলেন, তাহলে গণগণেরটা আগে সবাইকে মানতে হবে, তারপরে এটা আসতে হবে। তা না হলে আপনি জনগণের জিনিসটাকে, উইলটাকে আপনি ডিজন করলেন। হ্যাঁ, আপনি করতেই পারেন, আপনার টুঠার আছে, আপনি যা ইচ্ছা করতেই পারেন, কিন্তু আপনার বাংলাদেশ রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তনের একটা মোমেন্টাম আসলো, সেটাকে আপনি নষ্ট করলেন। এটার জন্য দায়ভার, এরপরে যদি কখনো দেখেন যে আমাদের রাষ্ট্র সিস্টেম মানুষকে অপ্রেস করতেছে, কাউকে কোশ্চেন করা যাচ্ছে না, তাহলে কিন্তু হবে। হ্যাঁ ভাই, আপনি অনেকগুলো কথা বলেছেন, আমি চাই না আমাদের প্রধানমন্ত্রীকে আমি স্যালুট জানাই, কিন্তু প্রধানমন্ত্রী এলপিজি কার্ডের কথা বলেন, এটা একটু ব্যাখ্যা করুন। আসলে আমি খুব হয়ে গেছিলাম হঠাৎ করে এলপিজি, আমার এটা জানার ইচ্ছে যে এলপিজি কার্ডটা কিভাবে দিবেন। আমরা নিশ্চয়ই আলোচনা করব। আচ্ছা, আমাদের এই সময়টা একটু কম, সর্দার ফরিদের কাছ থেকে ছোট করে আসলে মন্তব্য নিয়ে শেষ করতে চাই। ডক্টর আতিকের যেই যুক্তিগুলো, আপনার কাছে কি মনে হয় যে তার সাথে আপনার কিছু যুক্ত করার আছে কিনা? একটা প্রশ্ন হলো, আপনি জানেন যে গণভোট নিয়ে কিন্তু একটা আদালতে ঠেলে দিয়েছে সরকার, এবং সেখানে রিট হয়েছে এবং রুলও জারি করেছে, অর্থাৎ বিষয়টি এখন বিচারের দরজায় পৌঁছে গেছে। আর সরকার ইঙ্গিত দিয়েছে যে বিচার বিভাগ মতামত দেবে, কিন্তু গণতন্ত্রের মৌলিক নীতিটা কি? মৌলিক নীতি হলো জনগণ রাজনীতির সিদ্ধান্তের জন্য জায়গা আদালত নয়, এটা রাজনীতি। এই কথাটি অনেক বহু রাষ্ট্রবিজ্ঞানী স্পষ্ট করে এর আগে অনেকবার বলেছেন। যেমন অনেকে বলেছেন যে গণতন্ত্রের মূল শক্তি হলো জনগণের সম্মতি। এখন প্রশ্ন হলো যে গণভোট হতে যাচ্ছে এবং সেখানে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে এই গণভোট, এটাকে এই সরকার জানতো না? নিশ্চয়ই জানতো। তাহলে কেন আবার আদালতে যাওয়া হলো? এটা একটা বড় প্রশ্ন। আমরা বলছিলাম যে মানুষের সন্দেহ, এইগুলোর কারণে সন্দেহ এখন প্রশ্ন এটা উঠতেই পারে, সরকারকে জনমতকে পাশ কাটাতে চাচ্ছে আদালতে নিয়ে গিয়ে, একটা বিষয়। আর একটা জিনিস সবসময় মনে রাখা দরকার, যে জুলাই সনদ কিন্তু এটা কোনো রাজনৈতিক দলিল নয়, এটা একটা গণ অভ্যুত্থানের ফল, এবং সেই গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে কিন্তু এটা সামনে এসছে। শুরুতে বলতে যে আমরা জুলাই সনদ মানব, তাহলে হতো, কিন্তু সেটা তো হয়নি। এরপরে গণভোট হয়, জনগণ প্রত্যক্ষ অনুমোদন দেয়। এখন এই যে বাস্তবতা, সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা হওয়া একটা বড় রাজনৈতিক সংকেত কিন্তু আমাদের দিয়েছে। তাহলে কি গণভোটের কোনো মূল্য নেই? এই প্রশ্ন তো উঠছে। আরেকটা বিষয় সেটা হলো কি জানেন, যে এই যে এখন যে নানান প্রশ্ন সরকার উঠাচ্ছে, জানতো না যে এই প্রশ্নগুলো উঠতে পারে, তাহলে তখনই আপত্তি জানাতো যে প্রশ্নগুলো উঠতে পারে, আমরা এটা মানবো না। বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হচ্ছে, এটা তো আমি আগেই বলছিলাম যে বিএনপি 31 দফা সংস্কার প্রথম দফাতে ছিল। একটা বিষয় কি জানেন, রাজনৈতিক দৃঢ়তা একটা বড় ঘটনা। এই রাজনৈতিক সরকার বিশেষ করে যদি দৃঢ়তা দেখাতে না পারে, তাহলে কি কি সংকট হয় সেটা আমরা অতীতে দেখেছি। আমরা প্রফেসর ইউনূস সরকার একটা সমালোচনা করতাম যে এই সরকারটা দৃঢ় নয়, কারণ সরকার থাকলে দুটো জিনিস করতে হয়, সেটা হয় শাসন করো, নইলে আউট হয়ে যাও, আর বাইরে কিছু নেই। কিন্তু জনমতকে সামনে রেখে, জনমতের বাইরে গিয়ে যদি কিছু করতে যায়, তাহলে নিজেই অটোমেটিক আউট হয়ে যায়, অতীতে আমরা দেখেছি।